হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রিপোজিশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, পার্ট নম্বর 7। এটা 7 নম্বর ভিডিও প্রিপোজিশনের। প্রথম প্রশ্ন কী আছে? মিহির ইজ সিটিং ড্যাশ টু আবির। মিহির বসেছে আবিরের সামনে। তাহলে এখানে বোঝাচ্ছে সামনে। সামনে অর্থ প্রকাশ করতে আমরা কী প্রিপোজিশন ব্যবহার করব? দেখো, অফ তো হবে না। ইন ফ্রন্ট অফ কথাটার মানে সামনে, তবে ইন ফ্রন্ট অফ কী হবে? আচ্ছা, ইন ফ্রন্ট অফকে ধরে রাখি। অপোজিট কথাটার অর্থও কিন্তু সামনে বোঝায়। এদিকে বিফোর কথাটার অর্থও কিন্তু সামনে বোঝায়। দেখো, যদি এখানে টু প্রিপোজিশন না থাকতো তাহলে কিন্তু আমরা বিফোরটা বসাতে পারতাম, অর্থাৎ মিহির ইজ সিটিং বিফোর আবির, মানে মিহির বসছে আবিরের ঠিক সামনে। কিন্তু এখানে টু কথাটা থাকার জন্য আমরা বিফোরটাকে সবার প্রথমে কেটে দিলাম, বিফোরকে এখানে দিতে পারবো না। নেক্সট আছে ইন ফ্রন্ট অফ মানে সামনে, অপোজিট মানে সামনে। দেখো এই ছবিটাতে কী আছে? তো দুজনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তার মানে আমি যদি এই লোকটার প্রথম লোকটার পরিপ্রেক্ষিতে ধরি তাহলে ওর সামনে এ দাঁড়িয়েছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে সামনে বোঝাতে হবে। 2, একে অপরের দিকে তাকিয়েছে, অর্থাৎ একে অপরের পরস্পরের মুখোমুখি রয়েছে। তাহলে এটা মিহির আর এখানে আবির। তো মিহিরের সামনে বসে আছে আবির, তাহলে মিহিরের পরিপ্রেক্ষিতে এখানে সামনে রয়েছে এবং সামনে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। সেক্ষেত্রে আমরা অপোজিট বলবো। তাহলে এখানে সামনে বোঝাতে কি বসাবো? এখানে সামনে বোঝাতে অপোজিট বসবো। তাহলে মিহির ইজ সিটিং অপোজিট টু আবির। এটা মিহির, প্রথমেরটাকে আমরা বলছি মিহির, দ্বিতীয়টাকে বলছি আবির। তাহলে মিহিরের সামনে তো আবির রয়েছে ঠিক কথা, কিন্তু উল্টো দিকে মুখ করে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানবো ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ সামনে তো রয়েছে কিন্তু উল্টো দিক করে রয়েছে, তখন আমরা ইন ফ্রন্ট অফ কথাটা লিখব। তাহলে এখানে এই ছবিটার পরিপ্রেক্ষিতে, এই যে প্রথম যে ছবিটা তার পরিপ্রেক্ষিতে আমরা অপোজিট বলবো, দ্বিতীয় ছবিটার পরিপ্রেক্ষিতে আমরা বলবো ইন ফ্রন্ট অফ। তাহলে কেমনভাবে বসছে তার উপর ডিপেন্ড করছে ইন ফ্রন্ট অফ হবে নাকি অপোজিট হবে। তাহলে প্রথম ছবিটার পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে এরা দুজনে একটা টেবিল আছে, এই টেবিলের সামনে বসছে, দুজনে খাওয়ার আছে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। তাহলে এখানে এই ছবির পরিপ্রেক্ষিতে আমরা বলবো অপোজিট টু আবির। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে হিজ হাউস ইজ ড্যাশ টু আওয়ার্স। তাদের বাড়িটা আমাদের বাড়ির কিসে রয়েছে? ইন ফ্রন্ট অফ। দেখো দুটো বাড়ি আছে, এটা এ নম্বর, এ বাড়ির নম্বর এ বাড়িকে বলছি আমরা বি নম্বর হাউসটা হচ্ছে হিজ হাউস, আর আমাদের বাড়িটা হচ্ছে এইটা আওয়ার্স। আমাদের বাড়ির সামনেটা হচ্ছে এটা, ওদের বাড়ির সামনেটা হচ্ছে এটা। এর মধ্যে দিয়ে রাস্তা চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। সে রাস্তা থাকুক বা নাই থাকুক, আমাদের বাড়ির সামনেটা কোনটা? এদিকে, তাদের বাড়ির সামনেটা এইদিকে। তাহলে পরস্পরের দিকে মুখ করে রয়েছে, অর্থাৎ একে অপরের দিকে মুখ করে রয়েছে, তার মানে সামনাসামনি রয়েছে। সেক্ষেত্রে আমরা অপোজিট প্রিপোজিশন বসাবো। হিজ হাউস ইজ অপোজিট টু আওয়ার হাউস। তাহলে সঠিক উত্তর হবে অপোজিট। এইবারে আমি আরেকটা বাড়ি আঁকছি, এটা 3 নম্বর বাড়ি নম্বর সি। তা এই বাড়িটার সামনে এই বাড়ি রয়েছে, কিন্তু মুখটা তার পিছন দিকে রয়েছে। এক্ষেত্রে আমরা কি বসাবো? ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন। বোঝা গেল কিনা? চলে এসেছি আমরা পরের প্রশ্নে। হি পার্কড দ্য কার ড্যাশ দ্য হোটেল। এখন আমরা এইটাকে যদি, এই বড় বিল্ডিংটাকে যদি হোটেল ধরে নিই, এটাকে আমি হোটেল বললাম, তাহলে এই হোটেলের সামনে কোনো একটা জায়গায় গাড়িটা রাখা আছে। তাহলে শুধু যখন অর্থ বোঝাবে সামনে, আগে যে আমরা কোশ্চেনগুলোতে দেখছিলাম সেখানে দুটো একই জিনিসের সঙ্গে তুলনা করা আছে, বাড়ি একে অপরের দিকে মুখ করা আছে, তাহলে এখানেও বাড়ি, দুটো বাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। তার আগের কোশ্চেনে দেখে নেব মিহির বসছে আবিরের সামনে, দুটোই মানুষের কথা বলা হয়েছে। কিন্তু 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হি পার্ক দ্য কার ড্যাশ দ্য হোটেল। হোটেলের সামনে হোটেল আলাদা জিনিস, গাড়ি আলাদা জিনিস। হোটেল বিশাল বড় একটা জায়গা, তার সামনে জাস্ট কারটা পার্ক করা আছে। কোনটা কার? এই যে কার। তাহলে এই কারটা পার্ক করা আছে। তাহলে এক্ষেত্রে জাস্ট আমরা বলছি ঠিক হোটেলের সামনের অংশটাতে পার্ক করা আছে। এক্ষেত্রে আমরা কি করব? ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন বসাবো। ইন ফ্রন্ট অফ কথাটার মানে এখানে সামনে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাবো আমরা পরের প্রশ্নে। হি পুট দ্য প্লেটস অন দ্য টেবিল ড্যাশ আস। লোকটা রেখেছিল দ্য প্লেটসগুলো অন দ্য টেবিলের উপরে, এই যে টেবিলের উপরে রেখেছে, ড্যাশ আস আমাদের সামনে। আমরা বলতে এখানে আমরা 3-4জন বসে আছি, আমাদের সামনে রেখে দিয়েছি। তাহলে প্লেট আলাদা জিনিস আর আমরা মানুষরা আলাদা জিনিস। প্লেটগুলো আমাদের সামনে রয়েছে,
তাহলে এখানে শুধু অর্থ প্রকাশ করছে সামনে। এখানে কিন্তু আমরা অপোজিট প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। অপোজিট কেন ব্যবহার করতে পারবো না? যদি এই লোকটার সামনে আরেকটা লোক থাকতো তখন আমরা বলতাম যে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, তখন আমরা অপোজিট প্রিপোজিশন ব্যবহার করতাম। যেহেতু প্লেটগুলো রয়েছে লোকগুলোর সামনে অর্থাৎ আমাদের সামনে, তাহলে আমাদের ঠিক সামনে, সেক্ষেত্রে আমরা কি ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে হি পুট দ্য প্লেটস অন দ্য টেবিল ইন ফ্রন্ট অফ আস। সঠিক উত্তর ইন ফ্রন্ট অফ আস। দ্য ট্রেন স্টার্টস ড্যাশ 8 PM। আমরা দেখছি নির্দিষ্ট একটা সময়ে ট্রেনটা ছাড়বে। নির্দিষ্ট সময় মানে প্রিসাইজ টাইম। প্রিসাইজ টাইমের ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি? প্রিপোজিশন অ্যাট। তাহলে এখানে দ্য ট্রেন স্টার্টস অ্যাট 8:30 PM হয়ে গেল। ইউ হ্যাড বেটার বি, যেহেতু ট্রেনটা 8:30টায় ছাড়বে, তাই সবচেয়ে ভালো হবে স্টেশনে পৌঁছে যাওয়া। তোমার সবচেয়ে ভালো হবে স্টেশনে পৌঁছে যাওয়া কটার সময়? না 8টার সময়, মানে আধা ঘন্টা আগে। তাহলে যখন এরকম সময়ের ক্ষেত্রে আগে বলছে, আগে বোঝাতে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করে থাকি, তাহলে এখানে বাই হবে। কী হবে? বাই হবে। এখানে আমরা দেখছি 8:30টার সময় ট্রেনটা ছাড়বে। এখানে বলতে চেয়েছে যে আমাদের 8টার সময় পৌঁছে যাওয়া উচিত, তার মানে আধা ঘন্টা আগে পৌঁছে যাওয়া উচিত। তার মানে ইউ হ্যাড বেটার বি অ্যাট দ্য স্টেশন বাই 8 PM। তাহলে 8:30টায় ট্রেনটা ছাড়বে নির্দিষ্ট সময়, তাই অ্যাট। আমাদের পৌঁছে যেতে হবে 8টায়, মানে আগে পৌঁছে যেতে। আগের কথা বলা হয়েছে পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে বা নির্দিষ্ট তারিখের পূর্বে। সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে এখানে সঠিক উত্তর হবে বাই। তাহলে প্রথম অপশান দাঁড়ালো, প্রথম উত্তর হচ্ছে অ্যাড, দ্বিতীয় উত্তর হচ্ছে বাই। তাহলে অ্যাড বাই কোথায় আছে? না অপশান ডিতে। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ড্যাশ দ্য এন্ড অফ জানুয়ারি, এখানে আমরা করতে পারি অ্যাট দ্য এন্ড জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির শেষে আই উইল হ্যাভ রিড অল দিস বুকস। যখন এরকম অ্যাড প্রিপোজিশন ব্যবহার করব, তার মানে বোঝাতে চাইছে কি অর্থ? যে জানুয়ারি একদম শেষ, জানুয়ারি একদম শেষে। আবার এখানে আমি বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি বাই দ্য এন্ড অফ জানুয়ারি, তার মানে জানুয়ারি শেষ হওয়ার আগেই আই উইল হ্যাভ রিড অল দোজ বুকস। তাহলে নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে এখানে বাই প্রিপোজিশন ব্যবহার করা যায়, তাহলে বাইও সঠিক উত্তর। এদিকে অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, জানুয়ারি একদম শেষ পয়েন্টে, একদম শেষ মাথা, একদম 31 তারিখের কথা বলা হচ্ছে, তাহলে এটাও হবে। তাহলে এক্ষেত্রে আমরা তখন অ্যাট প্রিপোজিশন ব্যবহার করবো অ্যাট দ্য এন্ড অফ জানুয়ারি, জানুয়ারির শেষে আই উইল হ্যাভ রিড অল দোজ বুকস। কিন্তু যখন দুটোই আছে তখন আমাদের কী করতে হবে? না তখন পুরো বাক্যটা পড়ে দেখতে হবে কোন অর্থটাকে বেশি চেষ্টা করছে। জানুয়ারির শেষ হওয়ার ঠিক আগে, জানুয়ারি শেষ হতে না হতে আমি বইগুলো পড়া শেষ করে ফেলবো, তাহলে হচ্ছে জানুয়ারির ঠিক আগের কথা বলা আছে। তাহলে যখন দুটোই থাকবে তাহলে বাইটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বোঝা গেল কিনা? চলে যাবো আমরা পরের প্রশ্নে। ড্যাশ সাইনিং দিস এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কথার অর্থ কি? এগ্রিমেন্ট কথার অর্থ কি? চুক্তি। তাহলে এই চুক্তিটা স্বাক্ষর করার আগে লেট আস ডিসকাস ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করে নিই, তারপরে আমরা স্বাক্ষর করবো, এরকম বলছি, তারপরে আমরা চুক্তি করব। এখানে কিন্তু বাই প্রিপোজিশন বসাবো না। কেন বসাবো না? না দুটো কাজের মধ্যে একটা পূর্বে বোঝা দেবো। এখানে দুটো কাজ কি? এক নম্বর হচ্ছে আমরা সব কিছু ডিসকাশন করে নেব। দু নম্বর কাজ কি? না তারপরে আমরা চুক্তি করব। তাহলে দুটো কাজের মধ্যে তুলনা করা বোঝাতে যেটা আগে হচ্ছে, সেক্ষেত্রে আমরা পূর্বে অর্থ প্রকাশ করতে বিফোর প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিফোর, বাই কিন্তু এখানে হবে না। বাই বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট ডেডলাইন, নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করছি। ইউ ক্যান ডিসকাস ইট উইথ ইউর ওয়াইফ ড্যাশ ইউ সাইন দিস। এক নম্বর কাজ, তুমি সাইন করবে, স্বাক্ষর করবে। ইউ ক্যান ডিসকাস ইট উইথ ইউর ওয়াইফ, 2 নম্বর। তাহলে দুটোর মধ্যে কোনটা আগে? তুমি এটা সাইন করার আগে তোমার ওয়াইফের সঙ্গে, তোমার স্ত্রীর সঙ্গে এটা ডিসকাস করে নিতে পারো। তাহলে আগে অর্থ প্রকাশ করতে এক্ষেত্রে আমরা দুটো কাজের মধ্যে আগে অর্থ প্রকাশ করতে বিফোর প্রিপোজিশন বসাবো, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। চলে যাব আমরা পরের প্রশ্নে। আই হ্যাভ সিন হার সামহোয়ার ড্যাশ। আমি তাকে দেখেছি সামহোয়ার, কোনো একটা জায়গায়, এর আগে। তাহলে এখানে এর আগে বলতে এখানে টাইমকে বোঝাচ্ছে। টাইম বলতে এখানে হচ্ছে, এখানে বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বসবে। কি বসবে? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কেবলমাত্র একটা ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বিফোরের ক্ষেত্রে। বাই কিন্তু সময়ের ক্ষেত্রে বাই কিন্তু কোনোভাবে অ্যাডভার্ব হয় না, কিন্তু বিফোরকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে বিফোর, সঠিক উত্তর কী হবে? বিফোর। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 157 নম্বর কোশ্চেনে যেটা আমরা করেছিলাম যে বিফোর, বাক্যে বিফোরটা যে বসছে কী হিসাবে বসছে? বিফোরটা এখানে প্রিপোজিশন হিসেবে বসছে, প্রিপোজিশন।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ডিসকাস ইট উইথ ইউর ওয়াইফ বিফোর ইউ সাইন দিস। দুটো ক্লজ, প্রথম ক্লজ এটা, এটা দ্বিতীয় ক্লজ, দুটো ক্লজকে যে যুক্ত করে তাকে বলে কনজাংশন। তাহলে এখানে বিফোরটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বিফোর এখানে কনজাংশন, এই যে বিফোর কী হবে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। পরেরটা আমরা দেখে নিচ্ছি, এই যে সময়কে বোঝাচ্ছে, সময়কে নির্দেশ করছে এখানে বিফোর, এবং এখানে বিফোরটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে বিফোর কিন্তু কেবলমাত্র প্রিপোজিশন হিসেবেই ব্যবহার করা হয় না, বিফোর আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, প্রিপোজিশন হিসেবেও ব্যবহার করতে পারি। চলে যাবো আমরা পরেরটাতে, ড্যাশ ব্রেকফাস্ট হি অর্ডার এ ট্যাক্সি। দেখো সে একটা ট্যাক্সি অর্ডার করে দিয়েছিল ব্রেকফাস্ট করার আগে। তাহলে ব্রেকফাস্ট করার আগে যদি বলি, এখানে কোথাও আছে আগে, বিফোর নেই, তাহলে হচ্ছে না। অন কী হবে, অন ব্রেকফাস্ট নিশ্চয়ই নয়। অ্যাট ব্রেকফাস্ট না। আফটার ব্রেকফাস্ট করার পরেই, আফটার ওয়ার্ডস ব্রেকফাস্ট করার পরে। তাহলে এখানে আফটার কথার অর্থ পরে, আফটার ওয়ার্ডস কথার অর্থ পরে, তাহলে বাকি থাকলো বি আর সি অপশান। এখন আমাদের জেনে নিতে হবে আফটার এবং আফটার ওয়ার্ডস দুটোরই অর্থ যেহেতু পরে বোঝাচ্ছি, তাহলে আফটার বসবে না আফটার ওয়ার্ডস বসবে। এটা করার জন্য যে নিয়মটা আমাদের জানতে হবে সেটা কি, কোনো নাউন বা কোনো প্রোনাউন বা কোনো জিরান্ট, নাউন বা প্রোনাউন বা জিরান্ট, এদের আগে সর্বদা কী বসে, এদের আগে সর্বদা আফটার বসে। অর্থাৎ কোনো যদি বাক্যে যদি কোনো নাউন থাকে, এই যে ব্রেকফাস্ট, এটা একটা নাউন দেখতে পাচ্ছি, যেহেতু ব্রেকফাস্ট একটা নাউন, তাহলে নাউনের আগে, ব্রেকফাস্ট মানে কি প্রাতরা সকালের খাবারকে বলা হচ্ছে, তাহলে নাউনের আগে আমরা আফটার প্রিপোজিশন বসাই, AFTER। যদি কোনো প্রোনাউন থাকতো সেক্ষেত্রেও আমরা আফটার বসাই, তাহলে প্রোনাউনের আগেও আমরা আফটার বসাই পরে অর্থ প্রকাশ করতে। আবার এদিকে জিরান্ট, এবার জিরান্ট কী জিনিস দেখো, জিরান্ট কী জিনিস, যদি কোনো ভার্বের শেষে আইএনজি যোগ করা থাকে, কী যোগ করা থাকে, আইএনজি যোগ করা থাকে, এবং সেটা যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, মানে কি, মানে হচ্ছে সাবজেক্টের ঘরে বসতে পারে বা অবজেক্টের ঘরে বসতে পারে। অর্থাৎ সাবজেক্টের ঘর বা অবজেক্টের ঘর যদি দখল করে, বা বলতে পারো নাউন হিসেবে কাজ করে, কে বসবে না ভার্বের সঙ্গে আইএনজিওয়ালা ওয়ার্ডটা। যেরকম ধরো এখানে আমি লিখছি আই লাইক সুইমিং, তাহলে এখানে দেখতে পাচ্ছি আইটা সাবজেক্ট, আমি পছন্দ করি, এটা ভার্ব, আমি কি পছন্দ করি, সাঁতার কাটা, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটাকে আমরা জিরান্ট কেন বলবো, মূল এটা কিন্তু ভার্ব থেকে এসেছে, সুইম তার সঙ্গে আইএনজি যোগ করে তৈরি হয়েছে সুইমিং, সুইম তার সঙ্গে আইএনজি যোগ করে কথাটা তৈরি হয়েছে সুইমিং। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং অবজেক্টের ঘরে বসছে, যে অবজেক্টের ঘরে বসে সে নাউন হয় বা প্রোনাউন হয়, তাহলে এখানে সুইমিংটাকে নাউন, তাহলে একে কি বলতে পারি, জিরান্ট। তো এরকম জিরান্ডের আগে আমরা কি বসাবো না, পরে অর্থ প্রকাশ করতে আফটার বসাবো। আশা করি বোঝাতে পারলাম। চলে এসছি পরের প্রশ্নে। তাহলে এখানে দেখে নিই 160 নম্বর কোশ্চেনে কী আছে, ব্রেকফাস্টটা যেহেতু একটা নাউন, তার আগে পরে অর্থ প্রকাশ করতে আমরা আফটার প্রিপোজিশন বসাবো, তাহলে সঠিক উত্তর হবে বি। অর্থাৎ আফটার ব্রেকফাস্ট করার পরে হি অর্ডার এ ট্যাক্সি, সে একটা ট্যাক্সি অর্ডার করে দিয়েছিল। চলে যাবো আমার পরের প্রশ্নে, একইভাবে করবো। প্লিজ ডোন্ট রান ইমিডিয়েটলি ড্যাশ দ্য মিল। মিল মানে মূল খাবার, মূল খাবার তিনটে, ব্রেকফাস্টের খাবারকে মিল বলা হয়, আর লাঞ্চকে মিল বলা হয়, আর ডিনারকে রাতের খাবারকে বলা হয় মিল, প্রধান খাবার। তো প্রধান খাবারকে আমরা মিল বলে থাকি। দয়া করে দৌড়াদৌড়ি করো না, ইমিডিয়েটলি ড্যাশ দ্য মিল, মিল করার পরে, অর্থাৎ মূল খাবার খাওয়ার পরে, খাওয়ার ঠিক পরেই দৌড়াদৌড়ি করিও না। তাহলে এখানে পরে অর্থ প্রকাশ করতে আমরা কোনটা ব্যবহার করবো, যেহেতু মিল একটা নাউন। এক্ষুনি কী নিয়ম শিখলাম, কোনো নাউন বা প্রোনাউন বা জিরান থাকলে তার আগে পরে অর্থ প্রকাশ করতে আমরা কেবলমাত্র আফটার প্রিপোজিশনকে ব্যবহার করব। চলে যাব আমরা পরের প্রশ্নে। প্লিজ ডোন্ট রান ইমিডিয়েটলি ড্যাশ ইটিং। দেখো দয়া করে দৌড়াদৌড়ি করিও না, এখানে রানটা কি, রানটা হচ্ছে মেন ভার্ব, সেন্টেন্সের মূল ভার্ব। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, ড্যাশ ইটিং, ইটিং মানে কি খাওয়া দাওয়ার পরে, বলছি কার পরে দৌড়াদৌড়ি করতে না বলছে, খাওয়ার পরে। তাহলে খাওয়াটা কি, এখানে ইট মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, এবং বাক্যের কিন্তু এটা মূল ভার্ব নয়, এটা বাক্যে কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউন তৈরি হচ্ছে সেটা কি,
সেটা হচ্ছে জিরান্ড, সেটাকে বলে জিরান্ড। আর জিরান্ডের আগে আমরা নিয়ম কী শিখেছিলাম, জিরান্ডের আগেও কিন্তু আফটার প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর অপশান বি। চলে এসছি আমরা পরের প্রশ্নে। প্লিজ ডোন্ট হ্যাভ এ মিল, দয়া করে খাবার খেও না, অ্যান্ড রান ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে দৌড়ো না তারপরে। অর্থাৎ খাবার যদি খেয়েছো তারপরে সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করিও না। এখানে আফটার প্রিপোজিশন ব্যবহার করব। কেন আফটার প্রিপোজিশন ব্যবহার করব? কেন কি এখানে ইট আছে। এই যে ইটটা কি, ইটটা হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন আছে এবং পরে অর্থ প্রকাশ করছে, সেক্ষেত্রে আমরা কি করব না, প্রোনাউনের আগে পরে অর্থ প্রকাশ করতে আফটার, কেবলমাত্র আফটার বসবে। কেন কি আমরা জেনেছি নাউন বা প্রোনাউন যদি থাকে বা যদি থাকে জিরান্ড, তাহলে সেক্ষেত্রে আমরা পরে অর্থ প্রকাশ করতে কেবলমাত্র আফটার প্রিপোজিশন ব্যবহার করতে পারব। তাহলে এখানে যেহেতু প্রোনাউন আছে, ইটটা এখানে প্রোনাউন, ঠিক তার আগে এখানে প্রিপোজিশন বসাতে বলেছে এবং অর্থ প্রকাশ করছে পরে হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে বি। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। ডোন্ট হ্যাভ এ মিল, খাবার খেও না, অ্যান্ড রান ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করিও না তারপর। তাহলে এখানেও কিন্তু পরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আফটার মানে পরে, আফটার ওয়ার্ডস মানে পরে। এখানে কি বসাবো? এরপরে কি কোনো নাউন বা প্রোনাউন বা জিরান্ড আছে? না, নেই। তাহলে কেবলমাত্র আফটার ওয়ার্ডস বসবে। তাহলে সঠিক উত্তর কী হবে? আফটার ওয়ার্ডস। এর সঙ্গে আর একটা কথা বলে দিই, আফটার ওয়ার্ডস কখন বসে? আফটার ওয়ার্ডস যার অর্থ পরে, এটা ক্লজের, সেন্টেন্সের যে ক্লজ আছে তার হয় প্রথমে বসে, একদম প্রথমে, ফার্স্টে অথবা লাস্টে। প্রথমে বসতে পারে, আবার শেষেও বসতে পারে। যেরকম আমরা এখানে দেখছি লাস্টে বসছে আফটার ওয়ার্ডস। সি এট, সে খেয়েছিল, অ্যান্ড ড্যাশ প্লেড ক্রিকেট, তারপরে সে ক্রিকেট খেলেছিল। এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ কী জিনিস সেটা ক্লজের চ্যাপ্টারতে আলোচনা হবে। আপাতত আমি যেটা বলে দিচ্ছি ক্লজ, এইটা মেনে নাও যে এটা ক্লজ। তাহলে এই ক্লজের এখানে ফার্স্টে আছে, তাহলে ফার্স্টে এখানে বসতে পারে আফটার ওয়ার্ডস। কিন্তু তার আগে দেখে নেব যে তারপরে যে শব্দটা আছে এখানে প্লেড, এটা নাউন বা প্রোনাউন বা জিরান্ড আছে কিনা। প্লেড ভার্ব, প্লেড যেহেতু ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমরা পরে অর্থ প্রকাশ করতে আফটার ব্যবহার করতে পারবো না। কেন কি আমরা জানি ভার্বের আগে আফটার বসানো যাবে না, কেবলমাত্র নাউনের আগে বসানো যাবে, প্রোনাউনের আগে বসানো যাবে বা জিরান্ডের আগে বসানো যাবে। তাহলে পরে অর্থ প্রকাশ করতে আফটার যদি না বসানো যায়, তাহলে আর কি বসাবো না, আর একটাই অপশান বাকি থাকলো আফটার ওয়ার্ডস। তাহলে সি এট অ্যান্ড আফটার ওয়ার্ডস প্লেড ক্রিকেট, সে খেয়েছিল এবং তারপরে ক্রিকেট খেলেছিল। শূন্যস্থানটা এখানে যদি না থেকে শূন্যস্থানটা এখানে থাকতো, তাও আমি আফটার ওয়ার্ডস লিখতাম। কেন কি আগের কোশ্চেনে আমি বলেছি যে আফটার ওয়ার্ডসটা ক্লজের ফার্স্টেও বসানো যায় আর লাস্টেও বসানো যায়। ফার্স্টে এবং লাস্টে দুটো ক্ষেত্রেই বসানো যায়। অর্থাৎ এখানে পেছনে শূন্যস্থান থাকলে তখনও আফটার ওয়ার্ডস বসাতে পারতাম, সামনে যেহেতু আছে আফটার ওয়ার্ডস বসাতে পারছি। তাহলে অ্যান্সার হচ্ছে আফটার ওয়ার্ডস। আফটার হচ্ছে না, কেন কি এই শূন্যস্থানের ঠিক পরে ভার্ব আছে। কখন আফটার বসাতে পারতাম? যদি এখানে কোনো নাউন থাকতো বা প্রোনাউন থাকতো বা জিরান্ড থাকতো। চলে যাবো আমরা পরের প্রশ্নে। সুন ড্যাশ হি গট এ কল। তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে সুনের পরে পরে অর্থ প্রকাশ করতে আফটার ওয়ার্ডসই বসে। কে বসে? আফটার ওয়ার্ডস। যদি থাকে ইমিডিয়েটলি, তারপরেও কিন্তু আফটার ওয়ার্ডস বসে। যদি থাকে নট লং, তারপরেও কিন্তু আফটার ওয়ার্ডস বসে। তাহলে সুন আফটার বলা যাবে না, সুন আফটার ওয়ার্ডস। কেন কি এক্ষুনি আমি বললাম সুনের পরে কী বসবে? আফটার ওয়ার্ডস। তাহলে আফটার ওয়ার্ডস কোনো ক্লজের শেষে বা প্রথমে, দুটো ক্ষেত্রেই বসতে পারে। সুন ইমিডিয়েটলি, নট লং, সুন ইমিডিয়েটলি, নট লং শব্দগুলি থাকলে পরে বোঝাতে ওই শব্দগুলির ঠিক পরেই আমরা আফটার ওয়ার্ডস প্রিপোজিশনটাকে বসাবো, আফটার কিন্তু নয়। তাহলে এখানে সুন আছে, সুনের পরে কী হবে? আফটার ওয়ার্ডস। হি গট এ কল, নট লং, নট লং কথাটা আছে, তাহলে কী হবে? আফটার ওয়ার্ডস। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এরপরে কোনো নাউন, এরপরে কোনো নাউনও নেই, এরপরে কোনো প্রোনাউনও নেই, এরপরে কোনো জিরান্ডও নেই কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র আফটার ওয়ার্ডস বসাবো। নোবডি ড্যাশ স্যাম নিউ দ্য ওয়ে। স্যাম ছাড়া আর কেউই উপায়টা জানে না। তাহলে ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করলেই সেক্ষেত্রে দুটো প্রিপোজিশন আসে। প্রথম হচ্ছে বাট, দু নম্বর হচ্ছে এক্সেপ্ট। দুটোই মানে কিন্তু একই। তাহলে বাট কোথায় বসবে, এক্সেপ্ট কোথায় বসবে? বাট বা এক্সেপ্ট উভয়ের অর্থ কিন্তু ব্যতীত বা ছাড়া। নোবডি, নান, নাথিং, নোহোয়্যার প্রভৃতি শব্দগুলোর ঠিক পরেই বাট বসে। আর যদি প্রিপোজিশনাল ফ্রেজটি বাক্যে পরে আসে তখন এক্সেপ্ট বসে। এক নম্বর হচ্ছে নোবডি, দু নম্বর হচ্ছে নান।
3 নম্বর হচ্ছে নাথিং, 4 নম্বর হচ্ছে নো হোয়ার। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রভৃতি শব্দগুলোর ঠিক পরেই যদি শূন্যস্থান থাকে, এর পরেই যদি ঠিক শূন্যস্থানটা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা বসাবো বাট। এক্ষেত্রে বাটের অর্থ ছাড়া বা ব্যতীত। নান বাট, নাথিং বাট, নো হোয়ার বাট। কিন্তু শূন্যস্থানটা যদি পরে থাকে, অর্থাৎ এখানে নোবডি বললো, তারপরে অন্য কোনো কিছু আছে, ওয়ার্ড যা কিছু আছে তারপরে পরে শূন্যস্থান দিয়েছে, অর্থাৎ অন্য কোনো কিছু লেখা আছে তারপরে যদি শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট ব্যবহার করব। এটা মনে রাখলেই চলবে। মূল শব্দগুলো কী কী? মূল শব্দগুলো কী কী ছিল? এই যে নোবডি, নান, নাথিং, নো হ্যাঁ, এগুলো বসছে, এগুলোর অনেকটা পরে শূন্যস্থান দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট প্রিপোজিশন বসাবো। ঠিক পরেই যদি শূন্যস্থান থাকে তাহলে বার বসাবো, যদি না থাকে এক্সেপ্ট বসাবো। চলো এবারে আশা করি এবারে কোশ্চেনগুলো করে নিতে পারবো। নোবডি ড্যাশ স্যাম, নোবডি ড্যাশ স্যাম নিউ দ্য ওয়ে। স্যাম ছাড়া আর কেউ উপায়টা জানে না, তাহলে নোবডির পরেই শূন্যস্থান আছে। স্যাম ছাড়া বা ব্যতীত অর্থ প্রকাশ করছে, যে স্যাম ব্যতীত আর কেউ জানে না এই উপায়টা, তাহলে এক্ষেত্রে আমরা নোবডির পরে যেহেতু শূন্যস্থান আছে বাট প্রিপোজিশন বসাবো। নাথিং বাট দ্য বেস্ট, নাথিং ড্যাশ দ্য বেস্ট ইজ সোল্ড ইন আওয়ার শপ, অর্থাৎ সবচেয়ে ভালো ছাড়া আমাদের দোকানে আর কোনো কিছু বিক্রি করা হয় না। এখানে দেখতে পাচ্ছি নাথিংয়ের ঠিক পরেই শূন্যস্থান আছে, নাথিংয়ের ঠিক পরেই শূন্যস্থান আছে, সেক্ষেত্রে আমরা বাট প্রিপোজিশন বসাবো। বাট এখানে কিন্তু কনজাংশন নয়, প্রিপোজিশন। বাটের অর্থ কিন্তু নয় এখানে, বাটের অর্থ এখানে ছাড়া বা ব্যতীত। বাটের অর্থ যখন ছাড়া বা ব্যতীত হয়েছে তখন সেটা প্রিপোজিশন। নোবডি নিউ, এই দেখো নোবডি আছে, নোবডির পরে কিন্তু শূন্যস্থান নেই। নোবডি নিউ দ্য ওয়ে, কেউ কিন্তু উপায়টা জানে না, শুধুমাত্র স্যাম জানে, স্যাম ছাড়া, স্যামকে ছাড়া। তাহলে স্যামকে ছাড়া আর কেউ উপায়টা জানে না, তাহলে এখানে শূন্যস্থানটা অনেক পরে আছে, সেক্ষেত্রে আমরা এক্সেপ্ট বলবো। নোবডি নিউ দ্য ওয়ে এক্সেপ্ট স্যাম ছাড়া। আই অ্যাম গোয়িং ড্যাশ কলকাতা। 1 নম্বর নিয়ম কি? মুভমেন্ট হতে হবে। মুভমেন্ট মানে কি না, স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গা স্থান পরিবর্তন। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, মুভমেন্ট আছে। 2 নম্বর নিয়ম, 2 নম্বর কি, আমার এম থাকবে আর স্পেসিফিক ডেস্টিনেশন থাকবে। যখন বিশেষ গন্তব্যস্থলকে বোঝাচ্ছে, বিশেষ গন্তব্যস্থল কোথায় যাচ্ছি আমরা? কলকাতায় যাচ্ছি। তাহলে যখন বিশেষ গন্তব্যস্থলের কথা বলছে, স্পেসিফিক ডেস্টিনেশন, তখন কিন্তু আমরা টু প্রিপোজিশন বসাবো। এখানে এখানে দেখতে পাচ্ছি টু আছে, টু কথাটার অর্থ কিন্তু দিকে, অর্থাৎ আমরা কলকাতা যাচ্ছি, আবার টুয়ার্ডস ওদিকে। টু আর টুয়ার্ডস দুটোই হতে পারে, কিন্তু এখানে কলকাতার ডেস্টিনেশন বলে দিয়েছে, যেহেতু ডেস্টিনেশন বলে দিয়েছে তাহলে টু। ডেস্টিনেশন যদি না বলতো, এরকম বলে দিলাম যে আমি কলকাতার রাস্তা ধরে কলকাতার দিকে যাচ্ছি, তার মানে কলকাতার আগে আমি হাওড়াতে পৌঁছে যেতে পারি, দিয়ে আমার ডেস্টিনেশন হাওড়া হতে পারে বা অন্য কোথাও হতে পারে। কলকাতার দিকে যাচ্ছি, কলকাতার রাস্তায় যাচ্ছি, কিন্তু কলকাতা আমার ডেস্টিনেশন নয়, সেক্ষেত্রে আমাদের টুয়ার্ডস প্রিপোজিশন ব্যবহার করতে হবে। পরে কোশ্চেন কী আছে? হি নিডস টু গো, তাকে যেতে হবে ড্যাশ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কে যেতে হবে, ব্যাঙ্কে তার কাজ আছে, তাহলে ব্যাঙ্কটা কিন্তু তার ডেস্টিনেশন। এখানে ডেস্টিনেশনের কথা বলে দিয়েছে, তার মানে টু প্রিপোজিশন, তাহলে হচ্ছে হি নিডস টু গো টু দ্য ব্যাঙ্ক। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য পার্টি, পার্টি যাওয়ার রাস্তাটা আমাকে বলবে। পার্টিতে যাওয়ার রাস্তা, কারো একটা বার্থডে পার্টি সেলিব্রেট হচ্ছে, সে সেখানে যেতে চায়, তার মানে ডেস্টিনেশন বললো, তাহলে ডেস্টিনেশন বলেছে মানে টু প্রিপোজিশন বসবে। আর ইউ গোয়িং ড্যাশ দ্য পার্টি, তুমি কি পার্টিতে যাচ্ছ? দেখা গেলো তোমার বন্ধুর সঙ্গে, তুমি বন্ধুকে জিজ্ঞাসা করছো তুমি কি পার্টিতে যাচ্ছ, চলো আমিও যাচ্ছি, তাহলে সেও কিন্তু যাচ্ছে পার্টিতে। পার্টিতে যাচ্ছে মানে হচ্ছে সেলিব্রেট করতে যাচ্ছে, মানে ডেস্টিনেশনে যাচ্ছে, তার মানে এখানে টু প্রিপোজিশন বসবে। হি হ্যাজ নেভার বিন, সে কখনো যায়নি ড্যাশ এ ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচ দেখতে। এখানে ডেস্টিনেশন না বুঝিয়ে কোনো পার্টিকুলার ইভেন্টকে বোঝাচ্ছে, তো ইভেন্টে যাওয়ার ক্ষেত্রেও সেক্ষেত্রেও আমরা টু প্রিপোজিশন বসাবো, অর্থাৎ হ্যাজ হি নেভার বিন টু এ ক্রিকেট ম্যাচ, কখনোই কি ক্রিকেট ম্যাচ দেখতে যায়নি, কোনো ইভেন্টে যাওয়ার কথা বললেও সেক্ষেত্রেও আমরা টু প্রিপোজিশন বসাবো। আর টুয়ার্ডস কোথায় বসাবো? প্রথমে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দেখো হি ইজ গোয়িং টু দ্য স্টেশন, এখানে টু আছে, তাহলে সে স্টেশনে যাচ্ছে, টু প্রিপোজিশন দিয়ে এখানে দেওয়া আছে, তার মানে তার গন্তব্যস্থল স্টেশন, মানে সে স্টেশন যাচ্ছে, খড়গপুর যেতে পারে সেখান থেকে ট্রেন ধরে। কিন্তু পরেরটাতে আছে হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন, টুয়ার্ডস প্রিপোজিশন ব্যবহার করেছে, তার মানে স্টেশনের রাস্তা ধরে স্টেশনের দিকে তো যাচ্ছে, কিন্তু স্টেশন তার গন্তব্যস্থল নয়, সেখানে ওই স্টেশনের রাস্তা ধরে সে পাশে ওই শাড়ি দোকানটাতে যেতে পারে বা সে পাশে ওই জামা কাপড়ের দোকানটাতে যেতে পারে, কিন্তু সে স্টেশন তো যাবে না, তার মানে স্টেশনের রাস্তা ধরে স্টেশনের দিকে যাচ্ছে,
অর্থাৎ এখানে দিককে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা টুয়ার্ডস প্রিপোজিশন ব্যবহার করছি। যেখানে গন্তব্যস্থলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করছি। তাহলে টু দ্য স্টেশন মানে স্টেশনে পৌঁছে যাচ্ছে, টুয়ার্ডস দ্য স্টেশন মানে স্টেশনের রাস্তা ধরে স্টেশনের দিকে যাচ্ছে, স্টেশন নয় কিন্তু। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।